হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদের সাথে আছি ইকোনমিক্সকে সহজভাবে চিন্তা করার জন্য, ইকোনমিক্সকে সহজ সাবলীলভাবে বাস্তবতার সাথে মিশিয়ে চিন্তা করার জন্য। তো আমরা সবসময় বাস্তব দিকটা নিয়ে ভাববো এবং বাস্তবের সাথে ইকোনমিক্সের মিল কোথায়। পড়াশোনা মানে আমার কাছে মনে হয় যে মিল খুঁজে বেড়ানো। আমি সেটা বুঝি যে কোনটার সাথে কোনটার মিল আছে, কোনটার সাথে কোনটার মিল আছে, আমি এটা খুঁজে বেড়াই। পড়াশোনা মানেই গাদা গাদা বই খাতা মুখস্থ করা না। পড়াশোনা মানেই যে কপালে ভাঁজ হয়ে যাওয়া, এরকম কুঁচকিয়ে যাওয়া, এরকম কিছু না। পড়াশোনা, আমি ইকোনমিক্সকে ভালোবাসি। তুমি ইকোনমিক্সকে ভালোবেসে দেখো, ইকোনমিক্স তোমাকে অনেক ভালোবাসা দেবে। তুমি যদি 100 ভালোবাসা দাও, সে তোমাকে 1000 ভালোবাসা দেবে। ঠিক আছে? মানে এখানে এত মজা পাওয়া যায়, এত এত টেস্ট আছে। যেমন আমি যদি তোমাকে বলি, আহ, বলো তো, মনে করো একটা লোক কোনোদিনই মিষ্টি খায়নি, মিষ্টির স্বাদ তার জিহ্বা কোনোদিন পায়নি। তাহলে আমি তাকে বললাম যে মিষ্টি জিনিসটা তাকে সংজ্ঞায়িত করে বোঝাতে হবে, না খাওয়িয়ে। তাইলে কি বোঝানো সম্ভব যে মিষ্টি কেমন লাগে, ডেফিনিশন কি? এই মিষ্টির আসলে কেমন লাগে বোঝানো যাবে না। ওর জিহ্বার উপরে ওই টেস্টটা দিতে হবে। তো তোমাকে এই স্বাদটা নিতে হবে তোমার ভিতর দিয়ে। যতক্ষণ তুমি এই স্বাদটা গ্রহণ করবে না, তোমার জিহ্বা এই টেস্টটা পাবে না, ততক্ষণ তুমি তোমার পড়াশোনায় মজা পাবে না। তো এই মজা পেতে গেলে তোমার ওইখানে ওই টেস্টটা দিতে হবে। তুমি যদি টেস্ট না পাও, তুমি যদি মানে খাবারে ধরো ধরো খাবার খাবার খেলে তুমি যদি মজা না পাও, টেস্ট না পাও, তাইলে কিন্তু তোমার খাবার হজম হবে না, বদহজম হয়ে যাবে। এই জন্য মজা খুঁজতে হলে আসলে বাস্তবতার সাথে মিল খুঁজলে আমার কাছে যেন মনে হয় খুব বেশি মজা পাওয়া যায়। যাকে আমরা সবসময় বাস্তবতার সাথে মিল খুঁজবো। আর ইকোনমিক্সে তুমি মিল পাবা। এটা জীবনের জন্য প্রয়োজন, জীবনের সাথে মিশে আছে। যেমন আমি আজকে পড়াবো, দেখো, আমরা পড়াবো হচ্ছে তোমার অর্থায়ন। অর্থায়ন গতদিন পড়াইছিলাম, কিন্তু গতদিন অর্থায়ন আমি কিছু দূর পড়াইছিলাম, আজকে পড়াবো, আগামীকালকে পড়ানোর পরে শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা প্রশ্ন করব। তো আজকে এবং আগামীকালকের ক্লাস খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা প্রশ্ন পাবো। আজকে অনেকেই বলে, স্যার চিত্র পাচ্ছি না, চিত্র পাচ্ছি না। তো চিত্র না পাইলে মজা পাচ্ছি না। অনেকেই আছে আসলে মজা পায় অনেক, এটার কারণ সে ওই যে বললাম টেস্ট পেয়েছে, তার জিহ্বা ওই স্বাদটা পেয়েছে। তো যাই হোক, আমরা এই জিনিসটা আসবো আজকে। অর্থায়ন। অর্থায়ন টাকা, দেখো, জীবনের জন্য টাকার গুরুত্ব অপরিসীম, তাই না? টাকা আসলে কোনো কাজ করতে গেলে, কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলে, কোনো দেশ যখন অর্থনৈতিকভাবে প্রোগ্রেস করতে যায়, আগাতে যায়, তখন অর্থনীতি তাকে একটা মূল চালিকা শক্তি হিসেবে তার সাহায্য করে। এবং অর্থনৈতিক উন্নয়নটাই সব থেকে বড় উন্নয়ন। তো আমরা এই অর্থ কিভাবে মানুষকে সাহায্য করে, বা একজন আমরা প্রথম অবস্থায় চিন্তা করবো ব্যষ্টিক ব্যষ্টিক দিয়ে। তো ব্যষ্টিক মানে কি? একজন চিন্তা, একজন মানুষ, একজন প্রতিষ্ঠান। তারপরে যখন টোটাল চলে আসবে একটা সামগ্রিক দেশ, তখন হচ্ছে সমষ্টিক চিন্তা। তো তুমি, তোমার উন্নয়ন হওয়া মানে কি? তোমার পরিবারের উন্নয়ন হওয়া। তোমার পরিবারের উন্নয়ন হওয়া মানে তোমার সমাজের উন্নয়ন হওয়া। সমাজের উন্নয়ন হওয়া মানে তোমার দেশের উন্নয়ন হয়ে যাওয়া। তো এইভাবে আস্তে আস্তে ছোট 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 স্টেপে আগাতে হবে। একটা দেশও কিন্তু ছোট ছোট স্টেপে আগায়। সে সব দেশটা ছোট ছোট স্টেপে চিন্তা করতে করতে সে এই তোমার সে আগায় যায়, বেশি বেশি দ্রুত আগায় যায়। এখানে আমরা দেখব যে তোমার আহ, গতদিন পড়ছিলাম আমরা শিখন ফল দেখছিলাম। শিখন ফল দেখার পর আমরা এসেছিলাম কিন্তু তোমার অর্থায়নের সংজ্ঞায়। সংজ্ঞার পরে আসছিলাম এর শ্রেণীর পরে আসছিলাম। দেখো, আহ, তুমি যে জিনিসগুলো আমরা দেখছি, এখানে আসছে আমরা অর্থায়নের উৎস সম্পর্কে আজকে জানবো। আমি গতদিন কিন্তু একটা ধারণা দিচ্ছিলাম যে অর্থায়নের উৎসটা কি। তো উৎস কিভাবে আসবে, কোন কোন খাত থেকে, কোন কোন খাত থেকে এইটা আসবে, সেই চিন্তাটা করা। যে আমি, দেখা যাচ্ছে তোমার গতদিন বলছিলাম যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে। বিজনেস তো একটা প্লটে বিজনেস হয় না, বিজনেস হলে অনেকগুলো প্লটে হবে। যেমন বলছিলাম যে একটা সিরামিক দ্রব্য তৈরি,
বা তুমি আরেকটাই দেখা যাচ্ছে যে তোমার কোনোটায় দেখা যাচ্ছে যে সিমেন্ট কারখানা, কোনোটায় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্লট থাকতে পারে। একটা বিজনেসে অনেকগুলো প্লট থাকে। তো এই প্লট নিয়ে আমরা যখন কাজ করব, তখন এক একটা প্লট থেকে আলাদা আলাদা আয় হয়। এই টোটাল এই প্লটগুলো সমষ্টিটা কি বলা হয়? এই টোটাল প্লটের সমষ্টি কিন্তু তোমার ফার্ম, ফার্ম বা শিল্প, শিল্প। তো এখানে অর্থায়নের উৎস আহ, ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন প্যাটার্ন থেকে আমরা যখন টোটালি আয় করব, এই টোটাল আয়টা হয়ে যাবে অর্থায়নের বিভিন্ন শাখা আর কি। বিভিন্ন শাখা থেকে যখন উৎপাদন করব তখন এটা হয়ে যাবে অর্থায়নের উৎস। দেখো, অর্থায়নের উৎস আহ, মনে করো তোমার পিতার একটা, ধরলাম যে বিজনেস আছে, চশমার বিজনেস। আর একটা বিজনেস আছে কি, তার দেখা যাচ্ছে একটা সিকিউরিটি ক্রয় করা হয়েছে, একটা দোকান কেনা আছে, সিকিউরিটি দোকান আছে, ওই দোকানটা ভাড়া দিয়ে একটা আয়ের উৎস আছে। নিচেই দেখা যাচ্ছে বাসা আছে ঢাকায়, তো ঢাকায় বাসা থেকে দেখা যাচ্ছে বাসা ভাড়া দেওয়া আছে এখান থেকে। তাহলে এই যে আয়ের উৎস কয়টা হলো? তিনটা আয়ের উৎস। ঠিক এরকম এখান থেকে আমরা একটু আসি। দেখো, তো এখানে আসো অর্থায়নের উৎস, এখানে আসো। অর্থায়নের উৎসের ভিতরে তুমি এখানে জিনিসগুলো পাবা। আমরা একটু পড়ি, পড়লে জিনিসটা বুঝতে পারবো। যে কোনো রাষ্ট্র, দেখো যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন আর অর্থ, তুমি যে চিন্তাটা করো যে অর্থ, যে দেশ আগাতে হলে তার অর্থনৈতিকভাবেই প্রথমে ডেভেলপ করতে হয়। তুমি যদি কাউকে হেল্প করতে যাও, মনে করো তোমার নিজের ক্ষেত্রে চিন্তা করো, তুমি যদি তোমাকে হেল্প করতে চাও, কাউকে হেল্প করতে চাও, তাহলে তোমার নিজেকে আগে ডেভেলপ করতে হবে, ঠিক না? তো একটা রাষ্ট্র যখন কাউকে হেল্প, উন্নত হতে যাবে, তার উন্নয়ন না হলে কিন্তু সে আহ, আরেকটা রাষ্ট্রকে উন্নত করতে পারবে, আরেকটাকে সাহায্য করতে পারবে না। যাই হোক, এখানে বলছে যে কোনো রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম, তার মানে উন্নয়ন কার্যক্রম, অর্থনীতির উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থ সংস্থান করতে হয়। খুব সহজ ব্যাপার। তার মানে উন্নয়ন কার্যক্রম করতে গেলে, উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গেলেই অর্থ সংস্থানের প্রয়োজন। উন্নয়নশীল দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকে সাফল্যের সাথে রূপান্তরিত করতে হলে বিপুল অর্থের প্রয়োজন। তার মানে এই দেশ, আমাদের, আমি ধরলাম আমাদের দেশ, আসলে আমাদের দেশ অনেক আগায় যাচ্ছে, কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসের কারণে একটা সমস্যা হচ্ছে। যাই হোক, তো এই যে এই আমাদের অনেক বড় বড় মাল্টিপারপাস মেগা প্রকল্প আছে, এই প্রকল্পগুলো পরিচালনা করার জন্য তোমার কিন্তু অর্থায়নের প্রয়োজন। অর্থায়নের উৎসের কথা বলছিলাম, আমার বিপুল পরিমাণ প্রয়োজন। আচ্ছা, দ্রুত শিল্পায়ন, এখানে এখানে কেন এই তোমার অর্থায়নের উৎসের বিষয়ে বলছে দ্রুত শিল্পায়ন, তারপরে কৃষি ব্যবস্থা পুনর্গঠন, কৃষি ব্যবস্থাকে পুনর্গঠন করা, উন্নয়ন, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সমাজ কল্যাণমূলক বিভিন্ন বাস্তব রূপদান করতে, মানে এই যে কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন। অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন। এখন হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, তাকে অর্থায়নের উৎস। এই যে অর্থায়নের উৎস আমরা সংজ্ঞা এটা বলা, ঠিক আছে? এটা যে উন্নয়ন পরিকল্পনা ব্যয় নির্বাহের জন্য, তার মানে উন্নয়ন পরিকল্পনা যখন আমরা করব, উন্নয়ন পরিকল্পনার একটা ব্যয় আছে, ওই ব্যয়টা আমার কোন নির্বাহ করতে হবে, ওই নির্বাহ করার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার কয়টা জিনিস প্রথম, ছোট অবস্থায় চিন্তা করতে হবে। আমি একজন ব্যক্তি, তো আমি একজন ব্যক্তি, তারপরে সবাই কয়েকজন মিলে একটা প্রতিষ্ঠান, তারপরে সবাই মিলে একটা সরকার, যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয় তাকে অর্থায়নের উৎস বলা হয়। বিভিন্ন উৎস থেকে যখন আমি বারবার বললাম যে 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 খাত থেকে আমাদের টোটাল আয়টা আসবে, সেই সেই খাতগুলোকে বলা হচ্ছে অর্থায়নের উৎস। উন্নয়ন পরিকল্পনা অর্থায়নের উৎসকে দুই ভাগে ভাগ করেছে। তো উন্নয়ন পরিকল্পনায় অর্থায়নকে দুভাগে ভাগ করা আছে, কি কি? অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস সম্পর্কে আমরা এবার দেখি যে অভ্যন্তরীণ উৎসটা কি, অভ্যন্তরীণ উৎসের ভিতরে কি কি আছে, বাহ্যিক উৎসের ভিতরে কি কি আছে। দেখো, অভ্যন্তরীণ উৎসের ভিতরে কি কি আছে। অভ্যন্তরীণ উৎসের ভিতরে আছে, দেখো, এই অভ্যন্তরীণ উৎস বলছে যে আয়ের সাথে
সঞ্চয়ের একটি নিবিড় সম্পর্ক আছে। এটা এবার আসো, আমি তোমাকে পড়েছিলাম ওয়াই অর্থনীতি। ওয়াই মানে কি বোঝায়? ওয়াই মানে আয়, ঠিক না? ওয়াই মানে আয়, ভুলে গেছো না মনে আছে? আয়, আয় বাড়ে। আয় যখন বাড়ে, আয় বাড়লে মানুষের যে পরিমাণ আয় বাড়ে, ভোগ কি সেই পরিমাণ বাড়ে? এই কথা সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা কথা, যে আয় বাড়লে ভোগ বাড়ে। দেখো, ওয়াই যখন বাড়ে সি তখন বাড়ে। সি বাড়ে মানে আয় বাড়ে, মানে ওয়াই আয়, আয় যখন, ধরো তোমার আয় এখন আছে 20,000 টাকা, হঠাৎ করে তোমার আয় ডাবল হয়ে গেল 40,000 টাকা, তখন আয় বাড়লে ভোগ বাড়ে না? আয় বাড়লে ভোগ বাড়ে। আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় ওই হারে বাড়ে না, তার থেকে কম হারে বাড়ে। কেন কম হারে বাড়ে? তার মানে কি, মানুষ আহ, যে পরিমাণ আয় করে টোটালটাই সে ওই বর্তমানে ভোগ করে ফেলে না, কি করে, ভবিষ্যতের জন্য সে সঞ্চয় করে রাখে। এই সঞ্চয় কি করে আবার পরবর্তীতে, যে টাকাটা সে জমা রাখে বা সঞ্চয় করে, এই সঞ্চয় করা টাকা পরবর্তীতে কি সে নির্দিষ্ট একটা খাতে বিনিয়োগ করে। তো বিনিয়োগ করলে কি হয়? বিনিয়োগ করলে সেখান থেকে আবার সে টাকা আর্ন করতে পারে। এই জন্য বলা হয় যে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। সেই কথা এখানে বলছে, আয়ের সাথে সঞ্চয় একটি নিবিড় সম্পর্ক আছে। আয় বাড়লে কিন্তু সঞ্চয় বাড়ে। আর এখানে এস এস এ তোমার সঞ্চয়, সেভিং। আয় বাড়লে সঞ্চয়ও বাড়তে থাকবে, তিনটাই বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। কারণ কি, আয়ের একটা নির্দিষ্ট অংশ চলে যায় তখন সেভিং এর ভিতরে। বলতে ভোগের ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে। সঞ্চয় থেকে পুঁজি ও বা মূলধন বা মূলধনের সৃষ্টি ও বিনিয়োগ, বিনিয়োগ করে মুনাফা বা আয় করা হয়। তার মানে ওই যে বললাম যে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করে, বিনিয়োগ করার পরে ওখান থেকে আবার তোমার একটা ফিডব্যাক আসে বা আয় আসে, মুনাফা আসে। আবার তুমি যদি তুমি যদি সঠিক খাতে সঠিকভাবে কাজটা না করতে পারো, তাহলে কিন্তু তোমার লস হবে, বিনিয়োগে মুনাফা আসবে না তোমার, আবার তোমার লোকসান হয়ে যাবে। সঞ্চয়ের ৩টি উপায়ে সঞ্চয় করা যায়। কি কি উপায়ে সঞ্চয় করা যায়? সেটা নগদ অর্থ, এটা হচ্ছে যে জিনিস, আর অ্যাবসলিউট খুব সহজ। এই টাকাকে কি বলা হয়? টাকাকে বলা হয় তরল সম্পদ, তাই না? তরল সম্পদ কেন? এটা খুব খুব দ্রুত, দেখা যাচ্ছে একটা বাড়ি হুট করে বেচে দিয়ে আর সাথে সাথে কি টাকায় রূপান্তর করা যায়। তো অর্থকে বলা হয়, অর্থ হচ্ছে তরল সম্পদ। যখন নগদ অর্থের সাহায্যে সঞ্চয় করা যায়, এই সঞ্চয়ের আমরা নগদ অর্থ আকারে সঞ্চয় করতে পারি। শুধু টাকা, এটা আমরা ব্যাংকে রাখতে পারি, আমাদের কাছে সেভিং রাখতে পারি। ব্যাংকে রাখলে আর সুবিধা কি, চলতি বা সঞ্চয়, চলতিতে আসলে কোনো সুদ পাওয়া যায় না। স্থায়ী যখন যখন হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিপোজিট করা হয়, তখন এটা স্থায়ী স্থায়ী সম্পদ, স্থায়ী রাখলে সে টাকার উপরে সুদ পাওয়া যায়। তার মানে আবার বলা যাচ্ছে যে শুধু নগদ অর্থ না, এটা স্থায়ী সম্পদ কিনে রাখা যায়। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের ভিতর কি আছে? ভূমি, দালান কোঠা, আসবাবপত্র। এই দেখা যাচ্ছে, এই তুমি আজকে 71 সালে যে জমির দাম ছিল এখন যেরকম পরিমাণ, এখন কি সেই পরিমাণ আছে? 2 বছর আগেও ঢাকার আশপাশের জমির দাম কিন্তু কম ছিল তুলনামূলক, আজকের তুলনামূলক। তাহলে এই যে স্থায়ী সম্পদ কিনে রাখলেও সেটা আস্তে 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 সেই টাকাটা বিল্ড আপ হয়ে যায়। এবং সঞ্চয় আরেকটা করা যায় সিকিউরিটি হিসেবে। সিকিউরিটি সিকিউরিটি ক্রয় করা যায়। সিকিউরিটি ক্রয় মানে কি, এই যে দোকান বা আদার্স কোনো দোকানই ধরো, দোকানের একটা দোকান নিতে হলে ওই সময় একটা নির্দিষ্ট অঙ্কের পরিমাণ টাকা দেওয়া হয়, 2 লাখ টাকা, 3 লাখ টাকা বা 50,000 টাকা, এরকম এই সিকিউরিটি ক্রয় করা হয়। সিকিউরিটি আবার ক্রয় করে আবার বিক্রিও করা যায়। এই জন্য সিকিউরিটি ক্রয় করলে সিকিউরিটির ভিতরে আবার আছে তোমার সরকারি এবং বেসরকারি, দুইটা জিনিস। এই জিনিসগুলো মাথায় রাখো এবং সঠিকভাবে চিন্তা করো, তাহলে সহজ হয়ে যাবে। অর্থায়নের উৎস আমরা এটা দেখলাম, বিস্তারিত তুমি একটু পড়ে নিও, এই জিনিসটা পড়লে বুঝতে পারবে। দেখো, এর পরবর্তীতে আসছে যে নগদ অর্থে বর্ণনা দিয়ে, প্রত্যেকটা বর্ণনা দিয়ে আছে আলাদা আলাদাভাবে। তো এবার আমরা পড়বো যে এখান থেকে সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস। সরকারি ব্যয় স্থির রাখার পর যে কর হ্রাস করা যায়, দেখো এই যে এটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। সরকারি ব্যয় স্থির রাখা, সরকারি ব্যয় স্থির রাখা হবে। আমরা চাহিদা রেখা শিখছিলাম, কেমন তোর মনে আছে? বলো তো।
চাহিদা রেখা কেমন শিখছিলাম? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না নিম্নগামী? আমরা চাহিদা রেখা শিখছিলাম কিভাবে? চাহিদা রেখা শিখছিলাম এই যে ভূমি লম্ব অক্ষ, এখান থেকে ভূমি অক্ষ, এখান থেকে বাম থেকে ডান দিকে নিম্নগামী। চাহিদা রেখা নিম্নগামী, কারণ এখানে কি হয়, এখানে তখন তোমার এখানে দেওয়া হয় যে প্রাইস, আর এখানে দেওয়া হয় কোয়ান্টিটি, মানে পরিমাণ। তো দেখা যায় একটা দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক কেমন? বিপরীতমুখী। বিপরীতমুখী না সমমুখী বলো? তোমরা জানো এটা, এটা ডি 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 পূরক দিয়ে দিলাম। যাই হোক, এখন এই যে দাম বাড়ছে, মনে করো এখান থেকে দাম এখানে ছিল ধরলাম 100 টাকা, হয়ে গেল 500 টাকা। একটা দ্রব্যের দাম 100 টাকা থেকে 500 টাকা হলে, 100 টাকা যখন ছিল তখন মানুষ বেশি খাচ্ছিল, ধরলাম তখন খাচ্ছিল সে 10 একক, আর যখন 500 টাকা হয়ে গেল তখন খাচ্ছে 2 একক। এটা জীবনের সাথে একেবারে মিল না? যখন পেঁয়াজের দাম বেড়ে গেল তখন পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিল মানুষ, এটা তো আরো প্রয়োজনীয় জিনিস। আর যদি প্রয়োজনীয় জিনিস না হয় তাহলে দাম বাড়লে মানুষ অটোমেটিক সেটা কি অ্যাভয়েড করবে। তো এখানে এই কথা কেন বললাম, আমরা এটা শিখছিলাম যে ব্যক্তিগত দ্রব্যে ব্যক্তিগত চাহিদা, এটা কিন্তু একজন মাত্র মানুষের চাহিদার কথা বলা হচ্ছে। এখানে হাজার হাজার মানুষের চাহিদার কথা বলা হয়নি, এখানে সারা বাংলাদেশের মানুষের কথা চাহিদার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে একজন মানুষের চাহিদার কথা। তখন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। আমরা এইটা যে জিনিসটা শিখছি এটা হচ্ছে সরকারি বা স্থির। সরকার স্বাভাবিক একটা, আবার একটা চিন্তা করো, একটা গ্রামে মনে করো একটা টেক্সটাইল মিল করা আছে সরকারিভাবে। তো সরকারিভাবে টেক্সটাইল মিল যদি দেওয়া হয় তাহলে এখানে কি ঘটনা ঘটে? এখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থান হয় না? এমনকি ওই টেক্সটাইল মিলের আশপাশেও দোকান সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কারণ টেক্সটাইল মিলের শ্রমিকরা থাকবে, শ্রমিকরা কোনো খাবার ক্রয় করবে বা বিভিন্ন দ্রব্য ক্রয়, প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট হয়ে যায়। তার মানে সরকার যখনই ব্যয় করছে, ভালো করে লক্ষ্য করো, সরকার যখনই কোনো খাতে ব্যয় করে, এই যে টেক্সটাইল মিল বা কর্মসংস্থান বাড়া এইসব সমস্ত, তাহলে সেখান থেকে সরকার যখন ব্যয় করে তখন মানুষের আয় বাড়ে, কারণ কর্মসংস্থান সৃষ্টি হয়। এখন বলছে সরকারের ব্যয় স্থির, সরকারের ব্যয় কমছে না বা বাড়ছে না। সরকারের ব্যয় বাড়লে মানুষের আয় হয়, সরকারের ব্যয় কমলে মানুষের আয় কমে যায়। স্থির থাকলে কি হবে? সরকারি ব্যয় যখন স্থির রাখা হয়, কর হ্রাস, তার মানে সরকারি ব্যয় স্থির রেখে যখন কর হ্রাস করা হবে, সরকারের ব্যয় স্থির রেখে কর হ্রাস করলে কি ঘটনা ঘটে? সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস করলে বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি পায়। তো কর হ্রাস যখন করা হয়, আমি ধরো আমি বেতন পেলাম 35,000 টাকা, আমার কর দেওয়া মানে কি আমার পকেট থেকে টাকা বের হয়ে যাবে না? তাহলে কর যদি হ্রাস করা হয় তাহলে ওই টাকা আমার পকেটে থাকবে, পকেটে থাকলে আমার ভোগ বাড়বে বা আমার সঞ্চয় বাড়বে, আমার বিনিয়োগ বাড়বে, বিভিন্নভাবে আসতে পারে। তাহলে সরকারি ব্যয় স্থির রেখে কর যখন হ্রাস করা হবে তখন বেসরকারিভাবে এই ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে, বেসরকারি ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক চাহিদার মাধ্যমে আয় স্তর বাড়বে। আবার আয় স্তর বাড়বে, বললাম যে এই টাকাটা যখন আমার পকেটে থাকবে তখন কি হবে? এই টাকাটা আমি সেভিং করব, সেভিং করার পরে ওটা বিনিয়োগ করবো, তাহলে মানুষের আয় বাড়ছে না? আয় বাড়ছে। বৃদ্ধিপ্রাপ্ত আয় স্তরের ঘাটতি অর্থায়নের সহায়ক। এই বৃদ্ধিপ্রাপ্ত আয় স্তর আবার ঘাটতি মেটানোর জন্য অবশ্যই সহায়ক করবে। এটা আমার টাকা থাকলে আমি আমার ঋণ পরিশোধ করব বা আদার্স কিছু করব, তখন অবশ্যই এটা এক প্রকার ফিডব্যাক দেবে। তো এখানে দেখো, চিত্রে সরকারি বা স্থির রেখে কর হ্রাস করলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, যে জিনিসটা আসছে তখন সরকার, খুব ভালো করে লক্ষ্য করো যে সরকার যখন ব্যয় স্থির রাখছে, দেখো গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট তার ব্যয়কে স্থির রাখছে, কোনো নড়াচড়া করছে না, স্থির দাগ দেওয়া আছে। আর কর হ্রাস, এই ট্যাক্স ট্যাক্স কি হচ্ছে? ট্যাক্স আছে হ্রাস পাচ্ছে। ট্যাক্স হ্রাস পাওয়া মানে আমি বললাম আমার পকেট থেকে কম টাকা বের হবে, কম টাকা বের হলেই তাহলে এখানে কি ঘটবে? এখানে যখন ওই টাকাটা আমার পকেটে থেকে যাবে তখন আমার চাহিদা বেড়ে যাবে, আমার সেভিং বেড়ে যাবে, আমার বিনিয়োগ বেড়ে যাবে। তাহলে
বৃদ্ধি পেয়ে তখন তার সামগ্রিক চাহিদাটা কি হবে? এখানে কিন্তু দেখো চিত্র লক্ষ্য করো, এই চিত্রে লক্ষ্য করো, এই চিত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার, এটা এটা কিন্তু এডি দিয়ে বোঝানো হয়েছে এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড মানে কি? এগ্রিগেট ডিমান্ড মানে সামগ্রিক চাহিদা, ঠিক আছে? একজন মানুষ এরকম করতে করতে দেখা যাচ্ছে যে অনেক লোকের চাহিদা আসছে। তো যখন সামগ্রিক মানুষের চাহিদা আসবে, এটা একটা কেইনসীয় একটা উপপাদ্য, ঠিক আছে? কেইনসি উপপাদ্য দিয়ে তোমার বইতে দেখো এটা একটা কালো পেজ করা আছে, এটা একটা অতিরিক্ত একটা জ্ঞান আর কি। এটা তুমি যদি ধরতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। তো আমরা একটু দেখি যে এগ্রিগেট যে আছে তোমার, এগ্রিগেট, আচ্ছা এখন এগ্রিগেট ডিমান্ড যেটা আসছে সেটা হচ্ছে দেখো এই যে এডি, এডি ওয়ান, তার মানে প্রাথমিক অবস্থায় মানুষের টোটাল মানুষের যে আহ, চাহিদা ছিল, এগ্রিগেট সামগ্রিক চাহিদা, সেই সামগ্রিক চাহিদার রেখা কোনটা? সেই সামগ্রিক চাহিদার রেখা কিন্তু সেই সামগ্রিক চাহিদার রেখা হচ্ছে এডি ওয়ান। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা এডি ওয়ান, এই যে এই রেখাটা, এই এডি ওয়ান, এইটা হচ্ছে তোমার প্রথম সামগ্রিক চাহিদা, ঠিক আছে? তার মানে সারা বাংলাদেশের মানুষের সামগ্রিক চাহিদা রেখা এটা। যখন করকে হ্রাস করা হচ্ছে, সরকারের ব্যয় স্থির রাখা হচ্ছে, সরকার ব্যয় বাড়ানামা করছে না, কিন্তু কর স্থির হ্রাস করছে, করকে হ্রাস করা হচ্ছে, তখন কি হচ্ছে? মানুষের পকেট থেকে টাকা কম বের হচ্ছে, তার মানে কম বের হওয়া মানে কি এগ্রিগেট ডিমান্ড সবার চাহিদা বেড়ে যাবে। কারণ ওই যে ওই পকেটের টাকা, ওই টাকা কিন্তু আবার সে তার নিজের ভোগে ব্যবহার করবে বা নিজের চাহিদায় ব্যবহার করবে। তাহলে চলে আসলো হচ্ছে এই এডি টু, এই পরবর্তীতে এটা বৃদ্ধি পেয়েছে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিছি, এই জিনিসটা অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিছি। তার মানে দেখো এগ্রিগেট ইনকাম, যখন ট্যাক্সকে হ্রাস করা হয় তখন মানুষের আয় বাড়ে না কমে? এই দেখো আয় ওয়ান থেকে ওয়াই টু, তার মানে আয় বেড়ে গেল, ঠিক না? আয় বাড়ছে না এখানে? আয় বাড়ছে। এই জিনিসটাই দেখানো হয়েছে যে যখন সরকারি ব্যয় স্থির রেখে কর হ্রাস করা হয় তখন মানুষের আয় বেড়ে যায়। ওকে। আর এখানে যদি তুমি চিন্তা করো যে এখানে স্যার ভারসাম্য কোথায়, তো ভারসাম্য কোথায় বলো তো? ভারসাম্য কোথায়? আমরা শিখছি না এই যে এটা তোমার চাহিদা রেখা, এটা যোগান রেখা। তাহলে এই চাহিদা যোগান কোথায়? যেখানে মিলিত হলো এখানে ভারসাম্য, ঠিক না? এখানে ভারসাম্য হয়েছে, তার মানে এটা সাপ্লাই আর এটা ডিমান্ড। এখন সাপ্লাই ডিমান্ড মিলে গেল, এখানে কত সাপ্লাই ডিমান্ড কোনটা? এখানে ডিমান্ড আছে, সাপ্লাই কোনটা? সাপ্লাই কিন্তু 45 ডিগ্রি রেখা। এই যে 45 ডিগ্রি রেখা না, এটা কিন্তু সাপ্লাই রেখা, এটা এস রেখা। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় ভারসাম্য ছিল এখানে দেখো, তারপরে পরবর্তীতে এই যে সামগ্রিক চাহিদা বেড়ে গেল, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড যখনই বেড়ে যাচ্ছে এখানে, তখন মানুষের আয় বাড়ছে, এই পাশে কিন্তু সামগ্রিক চাহিদা হবে। এই রেখা দিয়ে দেওয়ার মানে অর্থ হলো এই যে এই রেখা এখান থেকে উঠেছে, তার মানে এর অর্থ হলো এখানে লিখতে হবে যে তোমার সামগ্রিক চাহিদা, ঠিক আছে? এখানে লিখে রাখো সামগ্রিক চাহিদা। একটু ভালো লিখছে না, এটা সমস্যা। আর এখানে ওয়াই লিখে দিচ্ছি না, এটা এখানে লিখতে হবে তোমার আই স্তর, এই পাশটা লেখো আই স্তর। ওকে। তারপরে চিত্রে আসো, তার মানে এটা তুমি বুঝতে পারলে, এটা সহজ জিনিস। তারপরে যেটা বলা আছে যে করের পরিমাণ, ওখানে করের পরিমাণ হ্রাস করা হয়েছে, এখানে কর স্থির, এখানে ট্যাক্সের পরিমাণ স্থির রাখা হয়েছে। ভালো করে লক্ষ্য করো, ট্যাক্সের পরিমাণ যখন স্থির করা হচ্ছে,
এখানে ট্যাক্স স্থির, তার মানে তোমার পকেট থেকে টাকা যাচ্ছে এবার আগে যে তুলনায় যাচ্ছিল ওই তুলনায় যাচ্ছে, মানে এবার থাকছে না। তার মানে ট্যাক্সকে স্থির করে দেওয়া হয়েছে। ট্যাক্সকে স্থির করে দিয়ে গতানুগতিক যে অবস্থায় চলে আর কি। করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি, আমি একটু আগে তোমার সাথে বললাম যে একটা টেক্সটাইল মিল হলো, তাহলে সরকারি ব্যয় যখনই বৃদ্ধি পাবে তখনই কি হবে, ওখানে তোমার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলে অবশ্যই ওখানে আয় বাড়বে। সরকার যখনই মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেখানকার আয় বৃদ্ধি পাবে। তার মানে তোমার দেখো এখানে এখানে আয় বৃদ্ধি পায়নি, Y1 থেকে Y2 তে গেছে, তার মানে অবশ্যই এখানে আয় বৃদ্ধি পেয়েছে। করের পরিমাণ যখন স্থির থাকবে তখন সরকারি ব্যয় বৃদ্ধি করলে অবশ্যই মানুষের আয় বাড়বে। এই সামগ্রিক চাহিদা তখন বৃদ্ধি পাবে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলেও এই যে AD1 থেকে AD2 তে চলে গেল, সামগ্রিক চাহিদা AD1 ছিল AD1 থেকে AD2 তে চলে গেল। তার মানে এখানে তোমার সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে, এই তুলনায় এই এই কারণে মানুষের আয়ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে করের পরিমাণ স্থির রেখে সরকারি ব্যয় বৃদ্ধি, আমরা এটা বললাম। এবার আসো, এখানে বলছে সরকারি ব্যয় ও কর সমপরিমাণ বৃদ্ধি। তার মানে সরকারি ব্যয়ও যেই পরিমাণ বৃদ্ধি করা হবে, আবার করের পরিমাণও সেই পরিমাণই বৃদ্ধি করা হবে। দুইটা জিনিস একসাথে পাবে। যেমন এটা এখানে ওই তিনটা চাহিদা রেখা দেখাতে হবে, সামগ্রিক চাহিদা রেখা। তো এখানে তিনটা চাহিদা সামগ্রিক রেখা দেখানো হয়েছে, তিনটা সামগ্রিক চাহিদা রেখা। প্রাথমিক অবস্থায় সরকারি ব্যয় ও করের সমপরিমাণ বৃদ্ধি করা আছে। তবে একটা জিনিস কি, সরকারি ব্যয়ের শক্তিশালী বেশি। সরকারি ব্যয় যখন বাড়ে অন্যান্য খাত থেকে তুলনামূলক এই খাতটা বেশি শক্তিশালী হয়। তো দেখো এখানে কি ঘটনা ঘটে, তোমার প্রাথমিক অবস্থায় চিন্তা করো যে তোমার AD1 ছিল, এই AD1 ছিল সামগ্রিক চাহিদা, প্রথম সামগ্রিক চাহিদা এইখান থেকে ছিল। তখন মানুষের আয় ছিল কোথায়, এই যে এই Y1 এই পর্যন্ত তার আয় ছিল, ঠিক না? এবার সামগ্রিক চাহিদা বেড়ে গেল। সামগ্রিক চাহিদা বেড়ে যাচ্ছে কেন, সরকারি ব্যয় বাড়ছে। আগের বার যে চিত্র দেখলাম যে সরকারি ব্যয় বাড়লে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, উপরে চলে যায়। তো এখান থেকে তাহলে এই AD2 তে চলে গেল। তার মানে এইখান থেকে টোটালি দেখো এই পর্যন্ত বেড়ে গেল। তার মানে মানুষের আয় বেড়ে গেল কোন পর্যন্ত, এই যে Y1 থেকে এই Y2 পর্যন্ত মানুষের আয় বেড়ে গেল, ঠিক না? কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটছে, করের পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে। তার মানে করের পরিমাণ বৃদ্ধি করলে কি, পকেট থেকে টাকা চলে যাবে। এইভাবে চিন্তা করো, পকেট থেকে টাকা চলে যাওয়া মানে কি, ওই আয় কিছুটা হয়েও কমে যাবে। তবে আয় পুরোপুরি কমে যাচ্ছে না, কারণ ব্যয় প্রভাব শক্তিশালী বেশি। এই জন্য এই ঘটনা ঘটছে যে আয় কিছুটা কমে যাচ্ছে, এই যে Y3 এই পর্যন্ত কমে যাচ্ছে, ঠিক না? এটা খুব সহজ জিনিস, তুমি বুঝতে পারবা। তাহলে Y1 থেকে Y2 তে চলে গেছিল, এবার Y2 থেকে আবার কমে এই Y3 তে চলে এসেছে, কারণ পকেট থেকে কিছু টাকা বের হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। তারপরে দেখো তোমার পরবর্তীতে আমরা যেটা আসছি যে এখানে সরকার ঋণ গ্রহণ করে এবং উন্নয়ন পরিকল্পনার জন্য ঘাটতি অর্থ সংস্থান। এই যে কিছুদিন আগে বাজেট হলো, বাজেটের কথা বারবারই বলি যে বাজেটের কিন্তু বললো যে ঘাটতি বাজেট, ঠিক না? তো ঘাটতি বাজেট করা কিন্তু একটা লাভ। এই আমাদের দেশে আমাদের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেটটা সবসময় উপকারী। কারণ ঘাটতি বাজেট করলে এটা একটা তোমার উন্নয়নের জন্য একটা দারুণ প্রভাব ফেলে। মনে করো আমার কিছুই নেই, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করতে হবে, আমার কোনো কিছুই নেই। আমি ধরলাম যে কোনো একজনের কাছ থেকে 5 লাখ টাকা ধার করে নিয়ে আসলাম। তো সেখানে অবশ্যই আরেকটা জিনিসের ফলো করতে হয় যে ঋণের পরিমাণটা যেন কম হয়, ইন্টারেস্টের পরিমাণটা যেন কম হয়। এই যে আয় দিয়ে আমরা ইন্টারেস্ট বুঝাই না, ইন্টারেস্টের পরিমাণ যেন কম হয়। ওকে, তো ইন্টারেস্টের পরিমাণ যদি কম হয়, আমি যদি বিজনেসটা ঠিকঠাক চালাতে পারি, আমার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। তাহলে সরকার যদি ঘাটতি বাজেট করে, তাহলে এখান থেকে তার এই ঘাটতি বাজেট করার জন্য ওই খাতে বিভিন্ন খাতে সে টাকা ব্যয় করে। মনে করো ঘাটতি বাজেট করে এখান থেকে তার ঘাটতি দেখিয়ে একটা টেক্সটাইল মিলস করে দিল, এখান থেকে অনেক উন্নয়ন হবে। এই জন্য ঘাটতি বাজেট অবশ্যই উপকারী এবং দেশের জন্য, উন্নয়নশীল রাষ্ট্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘাটতি বাজেট। তো দেখো আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখবো। পরবর্তীতে আর একটা চিত্র আছে, দেখো এই তিনটা চিত্র একই চিত্র, এর সাথে LM রেখা এবং IS রেখা।
তুমি এই এলএম রেখা দেখো, এলএম রেখাকে তুমি ধরতে পারো চাহিদা রেখা, এবং এল মুদ্রা বাজার এবং মূলধন বাজার। মূলধন বাজার, এটা জেনে রাখো যে মুদ্রা বাজার আছে দীর্ঘ সময়ের সাথে সম্পৃক্ত, আর যে মুনাফা মুদ্রা বাজার আছে স্বল্পকালীনের সাথে। তো মুদ্রা বাজারকে আইএস দিয়ে চিন্তা করা হয়, মূলধন বাজারকে এলএম দিয়ে সংজ্ঞায়িত করা হয়। তো চিত্র অনুযায়ী দেখো এখানে আমরা যে জিনিসটা পাবো, এখানে ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায়, ইন্টারেস্ট রেট যখন বাড়বে, তখন এই I1 থেকে I2 তে চলে গেল, তখন মানুষের আয়ের পরিমাণটা বেড়ে যায়। আয়ের পরিমাণ বাড়লে সরকার এখানে বিভিন্নভাবে পলিসি করতে পারে, যে মানুষের আয়ের পরিমাণ যখন বেড়ে যাবে, এই Y1 থেকে Y1 তে চলে গেল, তখন মানুষের আয়কে টেনে নিয়ে আসার জন্য সেই ইন্টারেস্ট রেট বাড়াই দিতে পারে। বাড়াই দিলে একটা ভারসাম্য তৈরি হয়। প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে ভারসাম্য এখানে চলে গেছিল, আয় বেড়ে গেছিল, পরবর্তীতে আয়কে টেনে ধরার জন্য এই যে ইন্টারেস্ট রেট এখানে নিয়ে চলে আসছে। তো এইভাবে চিন্তা করা যায়, এই জিনিসগুলো তুমি পড়লে বুঝতে পারবা। এবার আমাদের আসছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের ভিতরে যে তখন যেগুলো পড়লাম এগুলো কিন্তু অভ্যন্তরীণ উৎস, এবং বাহ্যিক উৎসের ভিতরে রয়েছে যে কোনো দেশ যখন আমাকে সাহায্য করবে, অনুদান দিবে, দান দিবে, এই জিনিসগুলোকে বাইরে থেকে যে জিনিসগুলো আসে, এটা হচ্ছে বাহ্যিক। তো এখানে প্রথমে আছে দান, কোমল ও কঠিন শর্ত, শর্তবিহীন ও শর্তযুক্ত ঋণ। তারপরে আছে তোমার খাদ্য সাহায্য খাদ্য দিতে পারে না, অনেক সময় অনেক দ্রব্য আমরা সাহায্য পেয়ে থাকি। তারপরে আর্থিক সাহায্য এবং কারিগরি সাহায্য, যেটা দেখো আমরা আর্থিক সাহায্য পেয়ে থাকি অনেক সময়, এবং কারিগরি সাহায্য পেয়ে থাকি। এই কারিগরি সাহায্য এবং টেকনোলজি অনেক সময় আমরা দান গেল, কোমল ও কঠিন শর্ত গেল, শর্তহীন। তারপর তোমার আমরা খাদ্য সাহায্য পেতে পারি, যেটা বললাম। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সাহায্য। দ্বিপাক্ষিক মানে উভয় পক্ষ, এই পক্ষ এবং এই পক্ষ, এই দুই পক্ষকে সাহায্য করবে। এই পক্ষ দেখা যাচ্ছে পেঁয়াজ দিল আমাদের, আমরা দেখা যাচ্ছে তাদের পাট দিলাম। বিভিন্নভাবে দ্বিপাক্ষিক সাহায্য হয়েছে। এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, ওই দেশের সাথে আমরা দেখা যাচ্ছে কোনো দেশে ডাইরেক্ট বিনিয়োগ করে, আমরা যখন আমাদের তৈরি পোশাকগুলো আমেরিকায়, তোমার আমেরিকার সাথে আমদানি রপ্তানি করতে পারছি, তখন এই যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ হতে পারে, ডাইরেক্ট মানে খুব ক্লোজ সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। তারপরে ঋণের মাধ্যমে অর্থায়নের ভিতরে তুমি এটা দেখতে পারবা যে এইটাও কিন্তু, এটা পড়লে দুইটা কাজ হবে। এটা কিন্তু আমরা আরেকটা পড়ে আসছি, এই যে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিক যেই ঋণের উৎস, আমরা কোন কোন খাত থেকে আমরা ঋণ পেয়ে থাকি। তো আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, এবং তুমি যদি এই কথাগুলো মনে রাখতে তোমার মনে না থাকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো। হচ্ছে এই কাজটা ইংলিশ নামটা মনে রাখতে পারো। হুম, ইংলিশ নামটা মনে রাখতে পারো। এখানে আছে ইনফর্মাল, সেমি ইনফর্মাল এবং ফর্মাল। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। তো এই কোন কোন খাত থেকে আমরা আসতে পারি। ঋণের মাধ্যমে অর্থায়ন, ব্যাংক ও এনজিও। পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে বাংলাদেশের ঋণের উৎস সমূহকে 3 ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে উপ আনুষ্ঠানিক, যেটা আমরা প্রথমে পাই। উপ আনুষ্ঠানিকের ভিতরে দেখো কিভাবে আসছে। উপ আনুষ্ঠানিক প্রথমে আমরা পাইছি উপ আনুষ্ঠানিক। এই উপ আনুষ্ঠানিক আছে এনজিও সমূহ এবং গ্রামীণ ব্যাংক, এগুলো অবশ্যই উপ আনুষ্ঠানিক। আর প্রতিষ্ঠানিক এইগুলো আমাদের খুবই চেনা পরিচিত জিনিস। আমরা যেই সচরাচর, যেমন কেন্দ্রীয় ব্যাংক, তারপরে তোমার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সমূহ, বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর আছে ভূমি বন্ধকি ব্যাংক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ঋণ সমিতি আছে, পল্লী উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক লিমিটেড। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই যে অপ্রতিষ্ঠানিক ঋণ, এই অপ্রতিষ্ঠানিক তো আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা যে নিই, গ্রাম মহাজনের কাছ থেকে যে ঋণ নিই, তো দালালের কাছ থেকে যে ঋণ নিই, এই জিনিসগুলো দেখো এখানে আত্মীয় স্বজন, প্রথমে লেখা আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম মহাজন, গ্রাম ব্যবসায়ী, ধনী কৃষক, দালাল, তারপরে ব্যাপারী, এই প্রভৃতিদের কাছ থেকে এগুলা নিয়ে। তো আমি এই যে জিনিসগুলা দেখালাম, এই জিনিসগুলা খুব সুন্দরভাবে তুমি পড়বা, এবং তুমি চিত্রগুলো খাতায় আঁকবা। আঁকার পর তুমি এই খাতাটা আমাকে দেখাবা। এবং আগামী দিন আমরা পড়বো হচ্ছে তোমার পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ, প্রাইমারি শেয়ার, এই সব থেকে
তুমি যদি বোর্ড দেখো যে সব বেশি প্রশ্ন আসছে কোত্থেকে, এই শেয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জ, এখান থেকে আগামী দিন যেটা পড়াবো, পড়ানোর পরে আমি চলে যাব বোর্ড কোশ্চেনে, যেটা তোমার বোর্ড কোশ্চেনগুলো দেখাবো। এখান থেকে প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন আসে এবং আসবে। ভালো করে পড়াশোনা করো, ভালো করে চিত্রগুলো আঁকো, চিত্রগুলো ব্যাখ্যা সহ চিন্তা করো ব্যাখ্যা দেওয়ার জন্য। স্বাভাবিক সাবলীলভাবে যদি তুমি চিন্তা করতে পারো, আঁকতে পারো, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তীতে।